এটা যে কোনো সিরিজ জেতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, এই জায়গায় সুযোগ ছিল, ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলেও হতো। সামনে এশিয়া কাপ আছে, তো সেই জায়গায় আমার মনে হয় যে পুরো কমপ্লিট একটা 20 জনের একটা পুল করে আগানো উচিত। সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন, রিপোর্টিং করতে হয় এগুলো জানার জন্য। তো আমরা যারা পুরনো আছে ওরা আজকে আমরা এসেছি এখানে, তো আমাদেরও কিছু কিছু জিনিস জানার আছে, কারণ অনেকদিন অনেকগুলি লস সম্বন্ধে জানা। তো সব কিছুর মধ্যে যথেষ্ট ভালো একটা ওয়ার্কশপ, এবং এটা যারা ম্যাচ রেফারি হবে এবং যারা ক্রিকেটের টেকনিক্যাল সাইডগুলির সাথে জড়িত থাকবে ওদের জন্য যথেষ্ট উপকৃত একটা ওয়ার্কশপ এটা। মানে একটু বাংলাদেশের ম্যাচ নিয়ে, বাংলাদেশের খেলা নিয়ে কথা বলতে চাই। ব্যাক টু ব্যাক আমরা দুটো সিরিজ জিতেছি টি20, শর্টার ফর্মেটে জানেন খুব একটা ভালো দল না, তারপর শ্রীলঙ্কা পাকিস্তানের মতো দল হারিয়েছে, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন কিনা? অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট এটা, যে কোনো সিরিজ জেতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, এই জায়গায় সুযোগ ছিল, ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলেও হতো। তারপরে আমি বলবো যে যেহেতু সামনে আর বেশি সময় নেই, যে বিশ্বকাপের সামনে এশিয়া কাপ আছে, তো সেই জায়গায় আমার মনে হয় যে পুরো কমপ্লিট একটা 20 জনের একটা পুল করে আগানো উচিত এবং বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচগুলি। এশিয়া কাপে আমাদের এই যে দলটা এখন আসলে আছে, যারা দুটা সিরিজ জিতেছে, তাদের নিয়ে আসলে কতটা আশাবাদী আপনারা, বা বাইরের আর কাকে কাকে আমরা ট্রাই করতে পারি? আপনি দেখেন এখন যদি ডোমেস্টিক টি20 ক্রিকেটটা না হওয়া পর্যন্ত কিন্তু বলা মুশকিল, আপনার কিছু বেটার পারফরমেন্স যদি পাওয়া যায়। এখানে অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি20 ফর্মেটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক, তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টি20 NCLটা শুরু হবে। তো এই জায়গায় একটা সুযোগ আছে, এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফরমেন্স পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমার মনে হয় সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন। ভাই আমাদের মিডল অর্ডারে একটু ঘাটতি আছে, বিশেষ করে হচ্ছে যে আমাদের সোহান কিংবা হচ্ছে যে অঙ্কনরা মানে পাইপলাইনে আছে, তাদেরকে কেমন দেখছেন বা কেমন করতে পারে? আপনি দেখেন যে কোনো দেশের যে কোনো পুলের 25টা প্লেয়ার সবসময় তৈরি করতে হয়। এই জায়গায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট সিলেকশন প্যানেলের 25টা প্লেয়ারকে রেডি না করলে আপনার এই ফরম্যাটটার মধ্যে, কারণ সবার থেকে সবসময় আপনার একই পারফরমেন্স পাবেন না, তো সেই জায়গায় কিন্তু তৈরি করা খেলোয়াড়কে কিন্তু ইন অ্যান্ড আউট করতে হয়। তো আমার মনে হয় যে এখানে টিম ম্যানেজমেন্টেরও যথেষ্ট দায়িত্ব আছে, যে সমস্ত জায়গায় ল্যাকিং আছে, যে কোনো পজিশনে যদি প্লেয়ারের অভাব থাকে ওই জায়গায় তৈরি করা খেলোয়াড়দের সিলেক্টরদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা সুযোগ নাই যে বাইরে থেকে ওকে নিলাম, ওকে ঢুকালাম, ওকে বার করলাম, ওই সুযোগটা নেই। তো সুতরাং সবারই একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা দল হিসাবে তৈরি করতে হবে। জানো ভাই, মানে ভারত সফরটা বাতিল হওয়াতে কিন্তু এশিয়া কাপে যে বাংলাদেশটা ঘাটতি থেকে গেছে। কালকে ফাইন ভাই বলেছেন যে নেদারল্যান্ডস এবং নেপালের মতো একটা টিম আমাদের হয়তো বা আগস্টের শেষ দিকে আসতে পারে। এই ঘাটতিটা পোষায় নেওয়ার জন্য আর কি করেন? আপনি দেখেন ব্যাক টু ব্যাক অনেকগুলি সিরিজ খেলেছে খেলোয়াড়রা, এখানে কিন্তু ওদেরও কিন্তু মেন্টাল রিফ্রেশেরও একটু দরকার আছে। তো সেই জায়গায় কিন্তু খুব জোর করে চাপিয়ে দেওয়া খেলানো কিন্তু এটার পক্ষে আমি পার্সোনালি আমি ফিল করি প্লেয়ারদেরও একটু রিফ্রেশ হওয়ার দরকার আছে। তো এই জায়গা থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে যদি একটা ছোটো একটা সিরিজ খেলে এশিয়া কাপ খেলতে যায়, এটা অবশ্যই লাভবান হবে। তারপরে এই এখন যে সময়টা আছে অ্যাটলিস্ট 2 উইক্সের জন্য প্লেয়ারদের একটা রিফ্রেশের একটা সুযোগ পাবে, এরা রিফ্রেশ হয়ে আবার যদি নতুন করে শুরু করতে পারে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এনসিএল কথা বলছেন নানু ভাই, এনসিএল কি আপনারা আগে আমরা দেখেছি একটা ভেন্যুতে এনসিএল করেছেন, এবার কি একটা ভেন্যুতে থাকবে নাকি একাধিক ভেন্যু? না, এবার তো গতবার তো আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল, এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে, তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। আমার মনে হয় যে এটা কনফার্ম যে 3টা ভেন্যুতেই হবে এবার NCL T20। ভাই উইনিং হ্যাবিট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফলস কনফিডেন্স যাতে না হয়, যেহেতু ICC এবং ACC ইভেন্টে বা দেশের বাইরে আমরা টি20 কিন্তু ভালো করিনি, বা ওয়ান ডে তো ওইরকম ভালো করতে পারিনি খুব একটা, দুবাইয়ের একটা এছাড়া। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে এখন ফলস কনফিডেন্স না নিয়ে এখন থেকেই আসলে একটা ভালো উইকেটে খেলা প্র্যাকটিস করে বিশ্বকাপে যাওয়া উত্তম? অবশ্যই আমি এটা পার্সোনালি আমি মনে করি যে বেস্ট পসিবল সাইড সবসময় খেলবে এবং বেস্ট পসিবল রেজাল্টটা নিয়ে সবসময় বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার, এবং কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্স গ্রো আপ করতে হবে। তো আমার মধ্যে প্লেয়ারদের এই সুযোগটা টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে এই জায়গাটায়,
কোন কন্ডিশনে খেলে প্লেয়াররা কতটুকু কোন উইকেটে খেলে কিভাবে আগাবে ওভাবে চিন্তা করতে হবে। তো আমার মনে হয় যে বিশ্বকাপের আগে ট্রু উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে। নানু ভাই, এই যে আপনি তো আগেও ম্যাচ রেফারি ছিলেন, মানে একবারে পেশাগতভাবে মানে কবে থেকে শুরু করবেন? এটা পেশাগত না, এটা ধরেন যে ভালোবাসার দিক থেকে ক্রিকেটের খেলা যখন শেষ করেছি তারপর থেকেই কিন্তু কোচিংয়ের সাথেই ছিলাম, তারপর কিছুদিন ম্যাচ রেফারি করেছিলাম। তো ক্রিকেটের সাথে আছে, আর যতদিন ক্রিকেটের সাথে থাকবো কিছু না কিছু কাজ করেই তো যাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।